খড়দার কারখানায় বিধ্বংসী আগুন। রহড়ার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় দাউ দাউ করে আগুন। দাহ্য পদার্থ মজুদ থাকায় হু করে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, এখন কি অবস্থা? দমকলের কটা ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেনি। প্রচুর, তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো। দেখো পেছনে আমার প্রচুর কেমিক্যাল কারখানায় প্রথমে আগুনটা লাগে, সেই আগুন কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। পাশে গেঞ্জি কারখানা রয়েছে, সেখানেও কিন্তু আগুনের দমকলের 6টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্তৃপক্ষ চেষ্টা করছে যে আগুন নেভাবার জন্য। এখানকার একজন কর্মী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, এই আগুনটা কীভাবে লাগলো? কি করে বলবো দাদা, আমরা তো আমাদের ফ্যাক্টরি পাশে আছে, আমরা কি করে বলবো। কোন কারখানা? আমাদের গেঞ্জি কারখানাটা সেখানেও লেগে গেছে তো? লেগে গেছে। হ্যাঁ দাদা। তো কখন লেগেছে এটা আগুনটা? আগুনটা 4টার সময় লেগেছে। আগুন 4টার সময় লেগেছে? হ্যাঁ। এখনো তো আগুন নেমে নেই? না, এখনই নামে না। কেমিক্যাল কারখানা কখন লাগলো আগুনটা? কেমিক্যাল কারখানা 4টাই লেগেছে। তুমি শুনলে, কেমিক্যাল কারখানায় প্রথমে 4টে নাগাদ আগুন লাগে, তারপর কিন্তু সেই আগুন পাশে গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়ে। গেঞ্জি কারখানায় যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তড়িঘড়ি যতগুলো মাল বাঁচানো যায় ততগুলো তারা কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছেন। তোমাকে আরেকবার দেখাবো। দেখো, গেঞ্জির সমস্ত লট তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। যারা গেঞ্জির যে রোল ছিল সেগুলো কিন্তু তারা সরাবার চেষ্টা করছেন। দমকলের ইঞ্জিন কাজ করছে, কিন্তু যেহেতু একটা কেমিক্যাল কারখানা, সেখানে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রচন্ড কালো ধোঁয়া এলাকায়। সেই কারখানার মধ্যে যখন আগুন লাগে তখন কি সে কারখানার মধ্যে কেউ ছিল? কিভাবে আগুন লাগলো, দমকল কি মনে করছে? না, দেখো, কেমিক্যাল কারখানায় কিন্তু আগুন লেগেছে। কিভাবে আগুনটা লাগলো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, কারণ কেমিক্যালের মধ্যে কোনো কারণে হয়তো বাজি রাত্রিবেলায় ভোর রাতে যখন হয়েছে কোনো বাজি পড়তে পারে বা কোনো শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগতে পারে। এখনো কিন্তু দমকল কর্তৃপক্ষ শিওর নয়। কিন্তু এই আগুন কিন্তু এতটাই ভয়াবহ ছিল, যেহেতু কেমিক্যাল, খুব তাড়াতাড়ি ব্যাপারটা ছড়িয়ে পড়ে। কারখানার মধ্যে সেই সময় কেউ ছিল কি? কারখানা কিন্তু না, দেখো, সেই সময় কারখানার মধ্যে আপনার কেউ ছিল? হ্যাঁ, আমার কারখানা আমরা ছিলাম, কিন্তু সব পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা কি করব দাদা, আমরা তো দাঁড়িয়ে আছি, আমরা কিছু করতে পারবো? হ্যাঁ, না না, আমরা কি আমি থাকি এইখানেই থাকি আমি। আচ্ছা, হ্যাঁ। তুমি শুনলে কারখানার মধ্যে কিন্তু অনেকেই ছিল। সে সময় আগুন দেখে কিন্তু ভয়ে কর্মীরা সব এখান থেকে পালিয়ে যায়। তারপর এখনো পর্যন্ত কোনো ভেতরে কেউ নেই বলে কিন্তু দাবি। তারপর সমস্ত জায়গায় ফোনাফোনি করা হয়, দমকলের ইঞ্জিন এসছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। একেবারে সে আগুন হু করে ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতে। আমাদের নজর থাক সেই খবরের দিকে। মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, পুলিশ অফিসার পরিচয়ে হুমকি অস্থায়ী হোমগার্ডের। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা, গালাগালি, হুমকি, হাত মোচকে দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। এই রকম ঘটনা ঘটলো কেন? এর সূত্রপাত কোথা থেকে? কি অভিযোগ উঠছে? যেটা অভিযোগ উঠছে, উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে হচ্ছে যে অস্থায়ী ট্রাফিক হোমগার্ড শেখ বাবুলাল, তার আজকে কিন্তু ভর্তি করা হয় গতকাল সন্ধ্যায়। তার যেটা অভিযোগ, তাকে ঠিকঠাক চিকিৎসা করেনি কর্মরত জুনিয়র ডাক্তার। এই যখন তার চিকিৎসা করে জুনিয়র ডাক্তার রেস্ট নিচ্ছিলেন, সেই সময় কিন্তু আচমকাই শেখ বাবুলাল অস্থায়ী হোমগার্ড সহ আরো 10-12 জন তার উপর চড়াও হয়। তাকে মারধর করার পাশাপাশি হাসপাতাল থেকে বাইরে বেরোলে তাকে হুমকি দেওয়া, তাকে ধর্ষণ করে দেওয়া হবে, তাকে মারধর করা হয়, এমনটাও কিন্তু হুমকি দেওয়া হয়। এরপরেই কিন্তু স্থানীয় যারা অস্থায়ী হাসপাতালের কর্মী ছিল এবং নার্স, অন্যান্য স্টাফেরা ছিল, তারা কিন্তু ওই জুনিয়র ডাক্তারকে বাঁচায় তাদের হাত থেকে। এরপরেই কিন্তু রাতে উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয়েছে ওই জুনিয়র ডাক্তার। এরপরে ঘটনার পরেই কিন্তু অস্থায়ী হোমগার্ড সহ আরেকজনকে পুলিশ আটক করেছে, কারণ তদন্ত শুরু হয়েছে। সন্তু, সেই যারা অভিযুক্ত তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে? তারা এরকম কাজ কেন করলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে শেখ বাবুলাল অস্থায়ী যে হোমগার্ড, তার যেটা বক্তব্য ছিল যে তার যে আত্মীয় ভর্তি হয়, তার কিন্তু ঠিকঠাক চিকিৎসা করেননি ওই কর্মরত চিকিৎসক। তাকে যখন জানাতে যায়, সেই সময় কিন্তু তার সাথে বচসা বাজে। তা যদিও কর্মরত যে জুনিয়র ডাক্তার, তিনি জানান যে তিনি চিকিৎসা করার পরেই কিন্তু তিনি রেস্ট রুমে রেস্ট দিচ্ছিলেন এবং তার যেহেতু ডিউটি শেষ হয়ে যাওয়ার পর তার অন্য যে ডাক্তার চার্জে থাকবেন তারই চিকিৎসা করার কথা, এমনটাও জানানোর পরও কিন্তু তাকে মারধর করা হয় বলে তারও কিন্তু অভিযোগ।
বেশ, ধন্যবাদ সন্তু। ইতিমধ্যে সেই হোমগার্ড সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আমার হাত মুছে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। মা কালীর আরাধনায় মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা। মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোগ রান্না করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জুড়ে কালী বন্দনা। লেক কালীবাড়িতে ভক্ত সমাগম। মা কালীর আরাধনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরাটা নিচু করো। কালী পুজোয় শক্তির আরাধনা। জেলায় জেলায় সতীপীঠে ভক্তদের ভিড়। সতীপীঠ, সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ। সব মিলিয়ে 51টা। রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ। বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে সতীর কণ্ঠনালী পড়ে। কালী পুজো এখানে দিনভর পুজো, নানা আয়োজন, সারা রাত খোলা গর্ভগৃহের দরজা। সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালী তলায়, সেই থেকে এখানে সতীকে কঙ্কালী রূপে পুজো করা হয়। কালী পুজো তো একটা আছে, বিশেষ দিনে
আসতে পেরে আরও ভালো লাগছে। ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকাল বলে হয়তো কম রয়েছে। এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিন, এসে খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন পুজো দিয়েছি, দর্শন পেয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ। এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি, তৈরি হয় বর্গভীমা মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির, এই মন্দিরে ইতিহাসের গন্ধ। জনশ্রুতি, রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা। রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়। শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা। বাড়ি ফেরার পথে রাজা পথ হারান, একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে। সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির। শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি। পুজো হয় মন্দিরের গর্ভগৃহে, দিনে হয় সন্ধ্যারতি। এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ। নিউজ 18 বাংলা।